সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কিভাবে বিওকিউ পূরণ করতে হয় এবং কেমন করে গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে হয়। তাহলে বিওকিউ পূরণ করার জন্য আমরা প্রথমে পিইর অ্যাকাউন্ট থেকে ডকুমেন্ট সেকশনে আসব এবং এই ডকুমেন্ট সেকশনে আমরা গত দুইটা পর্বে শিখেছিলাম কিভাবে টিডিএস পূরণ করতে হয় এবং কিভাবে পিসিসি বা পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট পূরণ করতে হয়। এরপরে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে বিল অফ কোয়ান্টিটিস বা বিওকিউ, কিভাবে আমরা বিওকিউ পূরণ করব। তাহলে বিওকিউ পূরণ করার জন্য ডকুমেন্টের সিরিয়াল নাম্বার 6 ডকুমেন্টের সিরিয়াল নাম্বার 6 এর বিল অফ কোয়ান্টিটিস থাকবে এবং এই বিল অফ কোয়ান্টিটিস এর লাস্টের এখানে তিনটা আমরা অপশন পাবো। এক নাম্বার হচ্ছে বিল অফ কোয়ান্টিটিস, 2 নাম্বার হচ্ছে শিডিউল অফ ডে ওয়ার্কস এবং 3 নাম্বার হচ্ছে আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম। আমাদেরকে এই তিনটা ফর্মই পূরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা বিওকিউ দিয়ে শুরু করব, যে আমরা যা এস্টিমেট করছি আইটেম ওয়াইজ সেগুলান এখানে বিওকিউ বা বিল অফ কোয়ান্টিটিসটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, আমরা এগুলার কাজ শিখব। এখন আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে দ্বিতীয় নাম্বার অপশন, ফর্ম ড্যাশবোর্ড। তাহলে আমরা ফর্ম ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ফর্ম ড্যাশবোর্ডে এখানে আবার দুইটা অপশন আমরা দেখতে পাবো, এক হচ্ছে ফিল আপ দ্য টেবলস এবং নাম্বার 2 হচ্ছে ভিউ টেবল ম্যাট্রিক্স। আমরা আসলে টেবল ম্যাট্রিক্সটা দেখবো না, বিওকিউ এর টেবল ম্যাট্রিক্সটা ফিল করব, এজন্য ফিল আপ দ্য টেবলসে ক্লিক করব। এখন আমরা এখানে বিওকিউ এর একটা ছক দেখতে পাচ্ছি এবং এই ছকটা আসলে যেটা আমাদের এস্টিমেট করা থাকে অনেকটা সে পর্যন্তই। আমরা যদি ভালো করে দেখি যে এখানে অনেকগুলা কলাম আছে, তার মধ্যে এই পর্যন্ত অংশটুকু যে পর্যন্ত আমি নীল কালার করলাম অর্থাৎ সিলেক্ট করলাম সেই পর্যন্ত লাস্টে যেটা লেখা আছে সেটা হচ্ছে পিই ইউজার। তার মানে এই পর্যন্ত পিইর পূরণ করতে হবে। প্রকিউরিং এন্টিটি, যিনি টেন্ডার আহ্বান করবেন তিনি আসলে এই পর্যন্ত পূরণ করবেন। তাহলে আমরা এখন ধীরে ধীরে পূরণ করব। পূরণ করার জন্য প্রথমে আমাদের সিরিয়াল থাকবে 1 এবং আমরা এখানে আমাদের সিরিয়াল নাম্বার দিব 1। প্রথমটা হচ্ছে আমাদের কত নাম্বার রো যাচ্ছে সেটা, 2 নাম্বার কলামটা হচ্ছে আমাদের কত নাম্বার সিরিয়াল, এটা আসলে হতে পারে 2A 2B এরকম হতে পারে। এবং 3 নাম্বারে এখানে যেটা আছে সেটা হচ্ছে কত নাম্বার আইটেম, অর্থাৎ আইটেমের যে গ্রুপ থাকে সে আইটেমের গ্রুপ। এটা আমরা কোত্থেকে পাবো? এটা পাবো হচ্ছে আমরা যখন এস্টিমেট করছি, যখন রেড শিডিউল থাকে তার থেকে আমরা এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। তাহলে কন্ট্রোল সি, আর এখানে আমরা দিব হচ্ছে কন্ট্রোল ভি। এটা জাস্ট 40,920, এটা হচ্ছে একটা রেড শিডিউলের একটা আইটেম গ্রুপ। এই গ্রুপের মধ্যে আবার সাবকোড থাকতে পারে 10 20 এরকম ভাবে। তাহলে 3 নাম্বার কলামে যেখানে লেখা আছে হচ্ছে গ্রুপ, সেখানে আমরা লিখবো হচ্ছে আইটেমের গ্রুপটা কি সেটা। এরপরে 4 নাম্বার কলামে আছে হচ্ছে আইটেম কোড ইফ এনি, আইটেম কোড আমাদের আছে কিনা, অর্থাৎ এই গ্রুপের নিচে আমাদের আর কোনো সাবকোড আছে কিনা। তাহলে আমরা আমাদের এস্টিমেট দেখি। আমাদের এস্টিমেটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা 1 নাম্বার এস্টিমেট অর্থাৎ এই অংশটুকু, সেখানে জাস্ট শুধু গ্রুপ নাম্বার আছে 40,920, এর কোনো সাবগ্রুপ বা সাবকোড নাই। তাহলে যদি সাবকোড না থাকে তাহলে আমাদের এই গ্রুপটাই হবে হচ্ছে আইটেম কোড। তাহলে আমরা এখানে করে দিলাম হচ্ছে কন্ট্রোল ভি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি আমাদের গ্রুপ নাম্বার থাকবে এবং আইটেম কোড থাকলে সেটা আলাদা হবে, আমরা পরবর্তীতে দেখব। আর যদি আমাদের আইটেম কোড না থাকে তাহলে আইটেম গ্রুপটাই আইটেম কোডে লিখতে হবে। এরপরের কলামটা আছে হচ্ছে ডেসক্রিপশন অফ আইটেমস। আমরা যে আইটেমের গ্রুপ বা কোড লিখলাম সে গ্রুপ বা আইটেমের কোডের আসলে ডেসক্রিপশন কি, সে আইটেমটা দ্বারা কোন কাজকে বোঝাবে সেই জিনিসটাই আসলে ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে এই ডেসক্রিপশনটাকে আমরা কপি করে নিব। তাহলে টোটাল সিলেক্ট করব, কন্ট্রোল সি দিব এবং এখানে এসে দিব হচ্ছে কন্ট্রোল ভি।
তাহলে আমাদের যেটা আইটেম নাম্বার 40, 400, 920, এই অংশটা হচ্ছে আর্ট ওয়ার্ক ইন কাটিং অ্যান্ড ফিলিং অফ ইরোডেড ব্যাংক অফ রিভার। তার মানে এটা হচ্ছে আর্ট ওয়ার্কের একটা অংশ, এটা কিন্তু স্লোপ না, স্লোপও হতে পারে, যে কোনো ধরনের আর্ট ওয়ার্ক। তাহলে আমরা আইটেম গ্রুপ লিখলাম, আইটেম কোড লিখলাম, আইটেম ডেসক্রিপশন লিখলাম। এবার বলতেছে হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে আমাদের এককটা কত। তাহলে আমরা আর্ট ওয়ার্কের ক্ষেত্রে সচরাচর ভাবে একক ব্যবহার করি হচ্ছে কাম, কিউবিক মিটার। এই জন্য আমরা এখানে কাম লিখলাম। এছাড়া অন্যান্য যে আইটেমের ক্ষেত্রে একক হতে পারে মিটার, কিলোমিটার, তারপর হচ্ছে নোস, তারপর লিখতে পারে হচ্ছে ইস। এরকম আমরা যতগুলা মেজারমেন্ট ইউনিট ব্যবহার করে থাকি আমরা সবগুলা মেজারমেন্ট ইউনিট এখানে লিখতে পারবো। এর পরের কলামটা আছে হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা কত, আমাদের কত কিউবিক মিটার আর্ট ওয়ার্ক করতে হবে সেই বিষয়টা। তাহলে আমরা এই আমাদের এস্টিমেট থেকে এই যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিটা কপি করব। কপি করে কন্ট্রোল ভি, অর্থাৎ আমরা হচ্ছে 54,316 কিউবিক মিটার আর্ট ওয়ার্ক করব। এ পর্যন্তই আসলে প্রকিউরিং এন্টিটি পূরণ করবে। বাকি অংশটা যদি দেখতে পারেন সেখানে লেখা আছে টেন্ডারার অর কনসালটেন্ট। তারা এটা অ্যানালাইসিস করবে, করে ইউনিট প্রাইস লিখবে, তারপরে তারা অফিসিয়াল কস্ট অফ এস্টিমেটের সাথে 10% লেস অর 10% অ্যাভাব দিবে। এটা আমরা যখন টেন্ডারার হিসেবে যখন টেন্ডার সাবমিট করব তখন এই অংশের কাজ আমরা শিখব। আপাতত এ পর্যন্তই। তাহলে এখন আমাদের আরো যদি এস্টিমেট, আরো যদি আইটেম থাকে, তাহলে এই যে ডান পাশের বাম পাশের কর্নারে আছে হচ্ছে অ্যাড রো, ডিলিট রো। অর্থাৎ আমরা এখানে সিলেক্ট করে যদি ডিলিট রোতে ক্লিক করি তাহলে রোটা ডিলিট হয়ে যাবে। আমরা ডিলিট করব না, আমরা আরেকটা রো অ্যাড করব। এর জন্য অ্যাড রোতে ক্লিক করলাম, আমাদের এখানে দুইটা রো হয়ে গেছে। তাহলে এবার আমরা সিরিয়াল নাম্বার দিব হচ্ছে 2। সিরিয়াল নাম্বার 2 তে আমাদের এস্টিমেটে কি আছে আমরা দেখি। আইটেম আছে হচ্ছে 40,450, অর্থাৎ আমাদের যেটা আইটেম গ্রুপ আগে ছিল হচ্ছে 40,920, আর এখন আমাদের আইটেম গ্রুপ হচ্ছে 40,450। আমরা আইটেম গ্রুপ লিখলাম। আমাদের এস্টিমেটে দেখতেছি যে এখানে আরেকটা সাব গ্রুপও আছে, অর্থাৎ আইটেম কোড আছে। এটাকে আমরা কপি করব। এবার আমরা এইটাকে এখানে পেস্ট করব। তাহলে আমরা যখন আর্ট ওয়ার্কের ক্ষেত্রে করছিলাম জাস্ট আমাদের আইটেম গ্রুপ এবং আইটেম কোড একই ছিল। আর এই ক্ষেত্রে আমাদের আইটেম গ্রুপ হচ্ছে 40,450 এবং আইটেম কোড হচ্ছে 40,450 এবং সাব কোডে আসবে 10। এভাবে আমরা সবগুলাই পূরণ করে দিব। এখন আমাদের দিতে হবে হচ্ছে আইটেম ডেসক্রিপশন। তাহলে পূর্বের মতোই আমরা এটুকু সিলেক্ট করব এবং ডেসক্রিপশনে এসে পেস্ট করব। আমরা শুধুমাত্র এটা যে নিলাম, কপি করে নিলাম, সেটা নিচে কিন্তু আইটেম গ্রুপের, যেমন এস্টিমেটে আপনারা দেখেন যে 40,450 এই গ্রুপের আন্ডারে যতটুকু ডেসক্রিপশন ছিল আমরা কপি করছি, কিন্তু সাবকোডের আন্ডারে যে ডেসক্রিপশন ছিল সেটা কিন্তু আমরা কপি করি নাই। আর এই কপি করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে পরের লাইনে। অর্থাৎ এখন আপনারা কার্সর দেখতেছেন যে আইটেম ডেসক্রিপশনের এই জায়গায় আমার কার্সরটা আছে, এটাকে একটা এন্টার প্রেস করে নামাই নিতে হবে। অর্থাৎ আইটেম গ্রুপ এবং আইটেম কোড এটা পরের প্যারা থেকে শুরু হবে, এই জন্য আমরা ইন্টার মেরে পরের প্যারাতে গেলাম। এবার আমরা কি করব, এই অংশটুকু কপি করব, সাব কোডে যতটুকু ছিল। কন্ট্রোল সি কপি এবং কন্ট্রোল ভি পেস্ট। তাহলে আমরা আমাদের আইটেম ডেসক্রিপশনটা হয়ে গেছে। এবং আইটেম ডেসক্রিপশনের জন্য আমরা কোন একক ব্যবহার করব, অর্থাৎ আমরা এস্টিমেট দেখি যে আমরা এখানে ইস একক ব্যবহার করছি, ইস। তাহলে আমরা এখানে ইস ব্যবহার করব, ইস মানে প্রত্যেকটার দাম, বা এখানে আমরা নোটস লিখলেও লিখতে পারি। এখন পরের কলাম আসে হচ্ছে কোয়ান্টিটি। আমরা কোয়ান্টিটি কত ইউজ করব দেখে নিই। কোয়ান্টিটি হচ্ছে এটা, আমরা তাহলে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের দুইটা আইটেম হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা রো অ্যাড করব, অ্যাড, এটার নাম দিব হচ্ছে 3। এখন এর আইটেম কোড কত আমরা এস্টিমেটে দেখে নিব।
এর আইটেম কোড হচ্ছে 40 440 40 440। দেখি এর কোনো সাব কোড থাকলে সেখানে লিখবো, এরও সাব কোড আছে। তাহলে 40 440 10 কন্ট্রোল সি, এখানে হচ্ছে আইটেম কোডের জায়গায় কন্ট্রোল ভি, তার মানে পেস্ট করলাম। অর্থাৎ এটারও 3 নাম্বারটারও আমাদের হচ্ছে গ্রুপ আলাদা এবং গ্রুপের মধ্যে তার সাব কোড আলাদা, কিন্তু 1 নাম্বারটাতে যেহেতু আলাদা না, আমরা একসাথে লিখছি। এখানেও আমরা পূর্বের ন্যায় ডেসক্রিপশন ক্লিক করব, কপি করব। তাহলে ডেসক্রিপশন কপি করার জন্য সিলেক্ট, কন্ট্রোল সি, তারপরে ইজিবি ডেসক্রিপশন হচ্ছে কন্ট্রোল ভি। যেহেতু এখানে আমাদের সাব কোড আছে, এজন্যই আমরা এই কার্সরটাকে নিচের প্যারা থেকে শুরু করার জন্য এন্টার প্রেস করে নিচের লাইনে নিয়ে আসলাম। এরপরে আমরা সাব কোড ক্লিক করব এবং কপি করব, কন্ট্রোল সি। ডেসক্রিপশনের পরের প্যারাতে আমরা পেস্ট করব হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে এই ক্ষেত্রেও আমাদের কিন্তু ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসলাম। এবার আমরা দেখি এখানেও আমাদের একক আছে হচ্ছে ইস, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইস। ইসের জায়গাতে আমরা অবশ্য নোসও লিখতে পারি, তার মানে ইস এবং নোস একই জিনিস, প্রত্যেকটার মূল্য, আর নোস মানে হচ্ছে সংখ্যার মূল্য। এস্টিমেটে যেটা ব্যবহার করা হবে সেটাই, এবং এস্টিমেটে ব্যবহার করা হয় হচ্ছে এই যে আইটেম কোড অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকটা দপ্তরের যেটা রেট শিডিউল আছে, এলজিডির আছে, পিডব্লিউডির আছে, পানি উন্নয়ন বোর্ডের আছে, রেট শিডিউলে যে এককটা থাকবে আমরা এস্টিমেটে বা ইজিপিতে সেই এককটাই ব্যবহার করব। তাহলে 3 নাম্বার আইটেমে আমরা দেখি আমাদের কোয়ান্টিটি কত। কোয়ান্টিটি হচ্ছে এটা, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। তাহলে আমাদের কিন্তু এখানে বিওকিউ সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। যদি আমরা চাই তো পরে আমরা আমাদের চেক দেওয়ার স্কোপ আছে, আমরা এখানে কি করব, এখন সেভ করব। সেভের ক্ষেত্রে আমরা দেখাচ্ছে যে গ্রুপ নাম্বার এত এত ইউজ করব কিনা, ওকে করব। এরপরে আর ইউ শিওর ওয়ান্ট টু এডিট দিস টেবল, আমি কি টেবিলটা এডিট করতে চাই কিনা, হ্যাঁ আমি টেবিলটা এডিট করতে চাই, এজন্য ওকে। তাহলে আমাদের বিওকিউটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখব যে কি ভিউ টেবল ম্যাট্রিক্সটা, আমাদের টেবলটা আমরা কি পূরণ করছি। এই যে আমাদের এখানে প্রথমটা গ্রুপ ছিল হচ্ছে 40 920, তারপর সাব গ্রুপ আইটেম কোড আমাদের নাই, এই জন্য আমরা এখানে গ্রুপটা ইউজ করছি। তারপর আমাদের ডেসক্রিপশন ছিল এই অংশটুকু, আমাদের একক ছিল হচ্ছে কাম বা কিউবিক মিটার, কোয়ান্টিটি হচ্ছে 54316। এর পরে থেকে পরের কলামটা জাস্ট শুধু ইউজ করবে হচ্ছে টেন্ডারার, আর বাকি 3টা কলাম হচ্ছে ইজিবি অটো এটা হিসাব করে দিবে। যেমন ইউনিট প্রাইস, অর্থাৎ আমার এখানে একক দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে। এখন টেন্ডারার বা কন্ট্রাক্টররা এটাকে অ্যানালাইসিস করে ইউনিট রোড দিবে, ফলে এখানে ইউনিট প্রাইস কত হবে, টোটাল প্রাইস কত হবে, টোটাল প্রাইস হচ্ছে সংখ্যায় কত হবে, এটা ইজিবি অটোমেটিক করে নিবে। আমরা যখন টেন্ডারার হিসেবে টেন্ডার সাবমিট করব সেই ক্ষেত্রে আমরা দেখব। তাহলে এইভাবে আমরা যে 3টা টেন্ডার দিলাম, আমরা 3টা টেন্ডারই এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে চেক দিতে পারবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের এটা দেখা কমপ্লিট। এখন আমরা দেব ফ্রম ড্যাশবোর্ড, আবার যাবে হচ্ছে গো ব্যাক টু টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট। এক্ষেত্রে আমরা যে বিল অফ কোয়ান্টিটিসটা করলাম, এটা হচ্ছে এখন এই এডিট বাটন থেকে আমরা এডিট করতে পারবো, ভিউ ফর্ম থেকে আমরা ভিউ করতে পারবো, প্রিপেয়ার রিকোয়ার্ড ডকুমেন্ট লিস্ট আমরা এখান থেকে আলাদা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, এটার কাজ করা হয় না। ভিউ রিকোয়ার্ড ডকুমেন্ট লিস্টও করা হয় না। কপি দিস ফর্ম এবং টেস্ট ফর্ম, এই দুইটার কাজ আমরা এখন এখানে করতে পারি। যেমন আমরা যদি ফর্মটা কপি করি, কপি দিস ফর্ম, তাহলে বিল অফ কোয়ান্টিটিস এর অনুরূপ ফর্ম আর একটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু কপি দিস ফর্ম, লিখলাম ইয়েস। তাহলে এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল অফ কোয়ান্টিটিস আমরা একটা ছিল পূরণ করছিলাম। এবার দেখেন 4 নাম্বারটাতে আমাদের কিন্তু বিল অফ কোয়ান্টিটিস আর একটা চলে আসছে 4 নাম্বার। চাইলে এখন আমরা এটা রিনেম করতে পারবো, এডিট করে রিনেম করে নিতে পারবো যে আমাদের বিল অফ কোয়ান্টিটিস এটা 1, এটা হচ্ছে 2, এভাবে। এখন দেখেন 1 নাম্বারটা সিস্টেম ক্রিয়েট করছিল, এই জন্য এটা ডিলিট করার কিন্তু কোনো অপশন ছিল না।
4 নাম্বার বিওকিউটা আমরা ক্রিয়েট করছি, এজন্য এখানে ডিলিট করার এক্সট্রা অপশন আছে। যদি এখন আমরা মনে করি যে এই ফর্মটা আমাদের লাগবে না, তাহলে জাস্ট ডিলিট। তাহলে এটা জাস্ট একটা আমরা ফর্মটা দেখানোর জন্য করছিলাম, বিধায় এটাকে আমরা ডিলিট করে দিব। এটা আমরা শিওর ডিলিট করব। ওকে, তাহলে আমরা কিভাবে বিওকিউ এর ফর্মটা কপি করব সেটাও কিন্তু আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আসা হচ্ছে টেস্ট ফর্ম। টেস্ট ফর্ম বিষয়টা কি? যদি আমরা এখন ইউনিট রেট বসায় আমরা যদি চেক করতে চাই যে আমাদের এটা ঠিক আছে কিনা, অর্থাৎ অফিসিয়াল কস্ট এস্টিমেটের সাথে হুবহু মিলে কিনা, সেটা আমরা টেস্ট করতে পারবো। যেমন আমরা টেস্ট ফর্মে ক্লিক করলাম। টেস্ট ফর্মে ক্লিক করলে এখন আমাদের এখানে কিন্তু সে ইউনিট প্রাইসটা চাচ্ছে, যে এখন আমরা ইউনিট প্রাইস এটা একটা ইনপুট করতে পারবো। তাহলে আমরা যদি এখানে আমাদের এস্টিমেট থেকে ইউনিট প্রাইসটা নিয়ে আসি, কন্ট্রোল সি থেকে, বা আমরা লিখতেও পারি, আমরা কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে আমাদের ইউনিট প্রাইস আমরা বসাই দিলাম। সরি, এটা আসলে ইজিবি 3 ঘর পর্যন্ত অ্যালাউ করে, অর্থাৎ পয়েন্টের পরে ইউনিট রেটের ক্ষেত্রে পয়েন্টের পরে 0.00 অবশ্যই পয়েন্টের পরে 3 নাম্বার ঘরটা 1 হতে হবে। আমরা ক্লিক করলাম। এবার দেখেন যে আমাদের এখানে অটোমেটিক এখানে কত নিচ্ছে, ইউনিট প্রাইস ওয়ার্ডে 200 সামথিং এবং টোটাল প্রাইস গুণন করে কত, টোটাল প্রাইস কত। এভাবে আমরা এখানে যোগ করে দেখতে পারি যে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেটের সাথে এটা হুবহু মিলে কিনা, নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে, সে বিষয়টা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো। এই জন্যই এর নামটা হচ্ছে টেস্ট ফর্ম। তাহলে আপাতত আমরা সম্পূর্ণ চেক করতেছি না, আপনাদের প্রয়োজন হলে করে নেবেন। বাস্তব ক্ষেত্রে যখন আসলে প্রকিউরিং এন্টিটির পক্ষ থেকে রিয়েল আইডিটি টেন্ডার দেওয়া হয়, তখন কিন্তু চেক করে নিতে হয় যে অফিসিয়াল কস্ট এস্টিমেটের কারেকশনের প্রয়োজন আছে কিনা। তাহলে আমরা বিল অফ কোয়ান্টিটিস এর আমাদের যে বিষয়গুলো দরকার হয় আমরা সবগুলা শিখলাম। আমরা কপি করতে পারবো, টেস্ট করতে পারবো, এডিট করতে পারবো, ভিউ ফর্ম সবকিছু পারবো। এরপরে 2 নাম্বার আছে হচ্ছে শিডিউল অফ ডে ওয়ার্কস। প্রথমেই বুঝতে হবে যে শিডিউল অফ ডে ওয়ার্কসটা কি, বিষয়টা কি। শিডিউল অফ ডে ওয়ার্কস বিষয়টা হলো এক্সট্রা কোনো কাজের জন্য আমরা যদি কোনো লেবারের পারিশ্রমিকটা ধরে রাখি, সেটাই হচ্ছে আমাদের শিডিউল অফ ডে ওয়ার্কস। যেমন একটা এক্সাম্পল মাধ্যমে ক্লিয়ার করি, আমরা এক জায়গাতে নিউ রোড কনস্ট্রাকশন করতেছি, তাহলে সেই রোডের যখন আমাদের ম্যাটেরিয়াল সেখানে আসবে, অবশ্যই ট্রাক আসবে বা সামথিং কিছু আসবে, সেই ক্ষেত্রে যদি এক্সিস্টিং রাস্তাতে কোনো পট হোল থাকে তাহলে সেটা কিন্তু একটু বেড়ে যাবে। এখন আমরা রোড নির্মাণ করার সাথে সাথে এই পট হোলটাকে যদি আমরা মেরামত করে দিই, তাহলে এই পট হোল মেরামত করার জন্য কোনো রকম এস্টিমেশন কিন্তু বা আইটেম কিন্তু আমাদের এস্টিমেশনে ধরা হয়নি। ফলে কন্ট্রাক্টরকে দিয়ে অতিরিক্ত কাজ করাইলে আমরা বিল দিব কেমন করে, বিল দেওয়ার তো কোনো স্কোপ থাকবে না। এর জন্যই এরকম যদি কোনো প্রজেক্টে কন্ট্রাক্টরকে দ্বারা যদি কোনো অতিরিক্ত কাজ করাতে হয়, তাহলে শিডিউল অফ ডে ওয়ার্কসে কিছু পরিমাণ লেবার এবং তাদের মজুরি ধরে দিতে হয়। যদি কন্ট্রাক্টর কাজ করে তাহলে আমরা এখান থেকে কন্ট্রাক্টরকে বিল দিতে পারবো, আর যদি কন্ট্রাক্টর কাজ না করে এটা আমাদের প্রয়োজন হবে না। এটা অনেক প্রতিষ্ঠানেই, বাংলাদেশে অনেক দপ্তরে এই শিডিউল অফ ডে ওয়ার্কস এর ব্যবহার নেই, মূলত বাংলাদেশেই নাই বললেই চলে। শুধুমাত্র আরএইচডি এবং এলজিডি এরা কিছু পরিমাণ শিডিউল অফ ডে ওয়ার্কস ধরে রাখে। তাহলে বিল অফ কোয়ান্টিটিস এর মধ্যে শিডিউল অফ ডে ওয়ার্কসও আমরা ফ্রম ড্যাশবোর্ডে যাব, এবং এখানেও আমরা 2টা অপশন দেখতে পাচ্ছি যে ফিল আপ দ্য টেবল এবং ভিউ ম্যাট্রিক্স। আমরা ক্লিক করব। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আগের মতোই ছিল, যে আমাদের গ্রুপ আছে কিনা বা আমরা এটাকে কি পূরণ করব। যেহেতু আমরা আপাতত এটা প্র্যাকটিস করতেছি না, সেহেতু আমরা এটা কি ব্যবহার করতে পারি, এজন্যই এখানে জাস্ট একটা আনুপাতিক ভাবে যদি আমরা কিছু পূরণ না করি তাহলে কিন্তু আলটিমেট আমাদের গ্র্যান্ড সামারি ক্রিয়েট হবে না। এই টেবিলটা যে কোনো ভাবেই হোক কিছু আমাদের পূরণ করতেই হবে। তাহলে পূরণ যেহেতু করতে হবে, আমরা এই অংশগুলাই লিখবো, আইটেম নাম্বার, গ্রুপ নাম্বার, সেম গুলা সংখ্যাই হতে হবে। আইটেম নাম্বারের কাছে আমি যদি ABCD লিখি তাহলে কিন্তু নিবে না।
তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1, গ্রুপ নাম্বারের ক্ষেত্রে লিখবো হচ্ছে 1 এবং আইটেম কোডের ক্ষেত্রেও লিখবো হচ্ছে 1। ডেসক্রিপশনের জায়গাতে লিখবো হচ্ছে ডে ওয়ার্কস এবং মেজারমেন্টের জায়গায় লিখবো হচ্ছে নাম্বার, আর কোয়ান্টিটির জায়গাতে লিখবো হচ্ছে 1। অর্থাৎ আমরা এই শিডিউল অফ ডে ওয়ার্কস ফর্মটা 111 ডে ওয়ার্কস নাম্বার 1 এভাবে কিছু একটা দিয়ে পূরণ করলাম, যার কোনো মিনিং নেই। কিন্তু ইজিবিতে যদি আমরা এটা না দিই, মিনিং নাই, তো এটা কেন আমরা ইউজ করব? যদি ইউজ না করি তাহলে ইজিবিতে গ্র্যান্ড সামারি ক্রিয়েট হবে না, আমরা পরবর্তী স্টেপে আসতেই পারবো না। তাহলে আমরা একটা কিছু পূরণ করলাম এবং আমরা এখান থেকে দিব হচ্ছে সেভ। ওকে, এডিট করতে চাই, ওকে। তাহলে আমাদের শিডিউল অফ ডে ওয়ার্কসও কমপ্লিট হলো। ইন্টারনেট খুব উইক অবস্থায় থাকলে এরকম অনেক সময় নিবে। আচ্ছা, এটা আমরা ক্লিক করলাম। এবার হচ্ছে টেন্ডার প্রপোজাল ডকুমেন্টে যাব আবার। এরপরে 3 নম্বর অংশটা আছে হচ্ছে আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম। আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম বলতে কি বোঝায়? সেটা হচ্ছে নিঃশর্ত যে আমরা একটা ডিসকাউন্ট দিব সেটা। এটা স্বভাবত পিইর তরফ থেকে কোনো রকমের ডিসকাউন্ট দেওয়া হয় না। যখন টেন্ডাররা টেন্ডার সাবমিট করবেন তখন আনকন্ডিশনাল ডিসকাউন্টে তিনারা 10% ডিসকাউন্ট দিবেন বা হচ্ছে 5% ডিসকাউন্ট দিবেন, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এরকম তারা দিবেন। তাহলে যেহেতু আমাদের আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্মটা পূরণ করতে হয় না, যদি আমরা আনচেঞ্জড অবস্থায় রেখে দিই তাহলে ইজিবি কিন্তু আমাদের গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে দিবে না। তার মানে আমরা সামনে আর প্রসিড করতে পারবো না। এই জন্য আমরা এই ফর্মটাকে ফর্ম ড্যাশবোর্ডে যাব, ফিল্ড আর টেবিল ম্যাট্রিক্স করব এবং এখানে কোনো কিছু না লিখে আমরা জাস্ট সেভ করে দিব। তার মানে এই টেবিলটা আমার ডিজেবল অবস্থায় থেকে গেল। যদি আমরা এটা ফর্ম ড্যাশবোর্ড থেকে গিয়ে যদি সেভ না করি তাহলেও কিন্তু আমাদের ইজিবি নিবে না। এই জন্য এই কাজটা করতে হবে, জাস্ট সেভ করতে হবে। তাহলে আমাদের এখানে 3টা অংশের কাজই শেষ। তবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেছি, বিল অফ কোয়ান্টিটিস এর ক্ষেত্রে যদি আমরা ফর্ম ড্যাশবোর্ডে যাই, আবার আমরা এখানে আসলাম, ভিউ টেবিল ম্যাট্রিক্সে ক্লিক করলাম প্রথমবারের মতো। তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে চুজ ফাইল, নো ফাইল চুজেন, আর হচ্ছে আপলোড সিভিএস ফাইল। যদি আমরা বিল অফ কোয়ান্টিটি এস্টিমেট থেকে এভাবে না নিয়ে, অর্থাৎ এখানে আমরা যেমন একটা একটা করে আপলোড দিলাম, আমরা যদি একটা একটা করে আপলোড না দিয়ে আমরা যদি এক্সেল ফাইলটাকে সিভিএস ফাইলে রূপান্তর করতে পারি, তাহলে জাস্ট এখানে আমরা সিভিএস ফাইলটা দিয়ে দিলে সে এক্সেল ভাবে বিওকিউ অটোমেটিক নিয়ে নিবে। তো সিভিএস ফাইল আপলোড করা আজকে আর আমরা শিখবো না, এটা অন্য একটা পর্বে আমরা শিখব। এই জন্য আমরা আজকে সামনে অগ্রসর হই। বিল অফ কোয়ান্টিটিস কমপ্লিট। এবার দেখেন আমাদের নিচের একটা অংশ আছে হচ্ছে গ্র্যান্ড সামারি ক্রিয়েট। তার মানে আমরা গ্র্যান্ড সামারি করব। তাহলে আমরা গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে গেলে আমাদের আরো কিছু কন্ডিশন লাগবে। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করি। গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে গেলে এখানে আমাদের এই যে অংশগুলা, এটা আমরা কি চাচ্ছি সেটাতে আমাদের টিক দিতে হবে। প্রথমে আমরা বিল অফ কোয়ান্টিটিসে সেভ করব যে আমরা গ্র্যান্ড সামারিতে বিল অফ কোয়ান্টিটিসটা চাই। শিডিউল অফ ডে ওয়ার্কসকে বাদ দিতে হবে। এখন আমরা গ্র্যান্ড সামারি কিসে চাচ্ছি? গ্র্যান্ড সামারি চাচ্ছি বিল অফ কোয়ান্টিটিস এবং আনকন্ডিশনাল ফর্ম। যেহেতু শিডিউল অফ ডে ওয়ার্কসে আমরা কিছু অ্যাড করি নাই, আর যদি আমরা শিডিউল অফ ডে ওয়ার্কসে কিছু পরিমাণ লেবার ধরতাম বা কিছু ধরতাম তাহলে টেন্ডারার বা কন্ট্রাক্টর এটা আলাদাভাবে দেখতে পেত, এটাকে সে আলাদাভাবে ডিসকাউন্ট করতো। তাহলে এটা আমরা আপাতত বাদ দিব। আমরা বিল অফ কোয়ান্টিটিস এবং আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম এই দুইটাতে টিক মার্ক রাখবো। এবার আমরা সেভ দিব। ইয়েস। এখন আমাদের এখানে কোনটা চাচ্ছে? যে বিল অফ কোয়ান্টিটিস আছে এবং আনকন্ডিশনাল ডিসকাউন্ট আছে। তার মানে কন্ট্রাক্টর যে বিল অফ কোয়ান্টিটিসটা এখানে রাখবে, অর্থাৎ কন্ট্রাক্টর যেটা এস্টিমেট কস্ট করবে
সে ইউনিট রেট বসে সেটা এখানে আসবে, এবং যদি ডিসকাউন্ট দেয় অটোমেটিক ডিসকাউন্টটা এখান থেকে এখানে আসবে। এই দুইটার বিয়োগফল হয়ে পরে আমরা এখানে দেখতে পারবো যে এটাই আমাদের কন্ট্রাক্ট প্রাইস কত হবে। তাহলে এটা হলো বিষয় যে টেন্ডারার সম্পূর্ণ কস্ট থেকে যদি 10% ডিসকাউন্ট দেয় তাহলে 10% ডিসকাউন্ট থেকে বাদ বাকি হয়ে কন্ট্রাক্ট প্রাইস এখানে চলে আসবে। জাস্ট আমাদের সে সিস্টেমটা একটু শিখাই নিল। তাহলে এখন আমরা গো ব্যাক করব, আমরা পূর্বের অবস্থায় ফিরে আসছি এবং এখন আমাদের এখানে এডিট এবং ভিউ হয়েছে। আমরা চাইলে এখান থেকে বের হতে পারবো। তাহলে আমরা গ্র্যান্ড সামারিও ক্রিয়েট করলাম। এরপরে আমাদের অপশনে আসে হচ্ছে নাম্বার 7-এ আছে জেনারেল স্পেসিফিকেশনস। যদি টেন্ডারারকে দেওয়ার জন্য আমরা কোনো স্পেসিফিকেশন তৈরি করি যে আমাদের এই স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হতে হবে, তাহলে এখানে আমরা ফাইলটা আপলোড করতে পারবো। এরপরে 8 নাম্বার হচ্ছে পার্টিকুলার স্পেসিফিকেশনস। এখানে যদি আমাদের কোনো টু দা পয়েন্ট স্পেসিফিকেশন কন্ট্রাক্টরকে বা টেন্ডারারকে বলে দিতে হয় তাহলে আমরা এখানে আপলোড করব। এবং আমাদের এই কাজ সম্পর্কিত যদি কোনো ড্রয়িং থাকে, যদি প্রোটেক্টিভ ওয়ার্কের ড্রয়িং হয়, যদি একটা 10 তলা বিল্ডিং এর ড্রয়িং হয়, তাহলে আমরা এখানে আপলোড করতে পারবো, যেটার সাপেক্ষে টেন্ডারার চাইলে এস্টিমেট করতে পারবে। তাহলে এটা হলো আমাদের সম্পূর্ণ বিষয়। তাহলে আজকের পর্বে আমরা বিওকিউ ক্রিয়েট করছি, শিডিউল অফ ডে ওয়ার্কস শিখছি, আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম শিখছি, এবং কিভাবে এটাতে গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখলাম। আজকের পর্ব আমাদের এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।